নমস্কার, আমি ডাক্তার প্রাঙ্গণ সাহা, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এফসিবিএস পার্ট ট্রেনিংয়ে আছি। আজকে ম্যাট্রিক্সের লাইভ প্রোগ্রাম, রত্নহাটায় যে লাইভ প্রোগ্রামটা হয়, এই প্রোগ্রামে আজকে আমি আলোচনা করব কিছু সাইকিয়াট্রিক ডিজিজ বা ডিসঅর্ডার নিয়ে। পাশাপাশি আমি কিছু ড্রাগসের মেকানিজম বা সাইড ইফেক্ট নিয়ে বলার চেষ্টা করব। এগুলো থেকে পরীক্ষায় এসবি আকারে কোয়েশ্চেন হয়। আমি ক্লাসের পরে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাস শেষ হলে এটা কিছু কোয়েশ্চেন, এই রিলেটেড কিছু কোয়েশ্চেন কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করব। আর আমি চেষ্টা করব খুব মোস্ট ইম্পর্টেন্ট দু একটা টপিকস ডিসকাস করা, যেখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। আর ক্লাসের প্রথমে যে কথাটা আমি এর আগেও বলেছি ক্লাসের আগে, সেটা হচ্ছে যে এই ক্লাসগুলোর ডিটেলস আমরা আমাদের লং ব্যাচে আলোচনা করি। আমাদের এক্সাম ব্যাচ আছে, ডিটেলস কোয়েশ্চেন চেষ্টা করা হয় বিসিবিএস রিলেটেড যেই কোয়েশ্চেন সেগুলা এক্সাম ব্যাচে দেওয়ার জন্য। প্লাস আপনাদের যে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের কোনো ব্যাপার থাকে, যদি আপনারা ক্যারিয়ার রিলেটেড কোনো সাজেশন আছে বলে মনে করেন, সেক্ষেত্রে আপনারা ম্যাট্রিক্স পয়েন্টে এসে সরাসরি ফোন দিয়ে জুয়েল ভাইয়ের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, হাতিরপুর মোড়ে আমাদের অফিস আছে, অফিসে এসে সরাসরি কথা বলতে পারেন। পরীক্ষা রিলেটেড যে কোনো হেল্প, কোন ব্যাচে ভর্তি হবেন বা কোন সাবজেক্টে ক্লাস পরীক্ষা দিবেন, কোন সাবজেক্টে এমডি বা ডিপ্লোমা দিবেন, সব ব্যাপারে ডিটেলস আপনারা অফিসে আসতে জানতে পারবেন। তো আমি আজকে বরাবর এমিশনের সাইকিয়াট্রি চ্যাপ্টার পেজ নাম্বার 1256, এখান থেকে আমি শুরু করব। তো আমি কিছুটা হ্যাপেজার্ডলি যাব, চেষ্টা করব ক্লাসের শেষে ডেভিডসন থেকে এটা গুছায় দেওয়ার জন্য। কিছুটা জিনিস আমার কাছে মনে হয়েছে ডেভিডসনে ক্লিয়ারলি দেওয়া নেই, সেগুলো আমি চেষ্টা করব লিখে দেওয়ার জন্য বা মুখে বলে দেওয়ার জন্য। আপনারা ক্লাসের সময় নোট করতে পারেন, বা যদি মনে করেন ক্লাসের পরে নোট করবেন, সেটাও করতে পারেন। তাহলে আমরা শুরু করি। কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আমরা আসলে পড়ব হচ্ছে সোমাটোফর্ম ডিসঅর্ডার, ডেভিডসন 1256 পেজ থেকে। সোমাটোফর্ম ডিসঅর্ডার বলতে বোঝায় যেই সিমটমসগুলা কোনো মেডিকেলি ডায়াগনোসিস করা যায় না, কোনো ইনভেস্টিগেশন নর্মাল আসে পেশেন্ট জাস্ট কিছু সিমটমস নিয়ে প্রেজেন্ট করে, আমরা তার কোনো কজ খুঁজে পাই না। এক কথা এগুলো হচ্ছে সোমাটোফর্ম ডিসঅর্ডার। এটার আরেকটা নাম বলা হয় যে মেডিকেলি আনএক্সপ্লেইনড সিমটমস, মেডিকেলি আনএক্সপ্লেইনড সিমটমস বা সোমাটোফর্ম ডিসঅর্ডার, মেডিকেলি আনএক্সপ্লেইনড সিমটমস বলা হয় এগুলোকে। এখন এগুলোর আসলে যেগুলো পেশেন্টরা আমাদের কাছে অনেক রকম কমপ্লেন নিয়ে আসে, বিভিন্ন ডিপার্টমেন্টে আসে। পেশেন্ট পার্টি বা পেশেন্ট অ্যাটেন্ডেন্স মনে করে যে পেশেন্টের অনেক সমস্যা বা এই টাইপের, কিন্তু দেখা যায় যে আসলে এখানে পেশেন্টের কোনো ফাংশনাল কোনো ডিসঅর্ডার নাই। তো এখানে আমি যেটা বলবো, প্রথমে সোমাটিসেশন ডিসঅর্ডার বলতে কি বুঝি আমরা। সোমাটিসেশন ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি? সোমাটিসেশন ডিসঅর্ডার বলতে আমরা বুঝবো যে পেশেন্ট অনেক রকম সিমটমস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করবে। সোমাটিসেশন এবং এখানে সিমটমস নিয়ে আসবে পেশেন্ট আমাদের কাছে। সে সিমটমসগুলো হতে পারে ক্রনিক পেইন হতে পারে, পেশেন্ট বলতে পারে তার অনেক 2 বছর ধরে পেন, পেশেন্ট বলতে পারে তার 2 বছর ধরে বুকে ব্যথা, পেশেন্ট বলতে পারে যে তার ব্যথার জন্য সে কোথাও কনসেন্ট্রেশন করতে পারে না, সে মেন্টালি অনেক লো ফিল করে। এই টাইপের সমস্যা নিয়ে পেশেন্ট আসবে এবং সে দেখা যাচ্ছে যে এই ব্যথার জন্য সে অনেক ওষুধ খেয়েছে, অ্যান্টিকনভালসেন্ট খেয়েছে, নিউরোলজিক্যাল ড্রাগস খেয়েছে, গাবাপেন্টিন খেয়েছে, প্রিগাবালিন খেয়েছে, এই টাইপের ড্রাগস খেয়েছে। তো এগুলো নিয়ে আসলে সেখানে আমরা বলবো যে সোমাটিসেশন ডিসঅর্ডার। কিন্তু এইসব পেশেন্টকে আমরা যখন কোনো ইনভেস্টিগেশন করব, দেখা যাবে ইনভেস্টিগেশন পুরাপুরি নর্মাল আসছে। তো এখানে প্রথমে আমরা বলবো সোমাটিফর্ম পেইন ডিসঅর্ডার। একটা হচ্ছে সোমাটিফর্ম পেইন ডিসঅর্ডার। সোমাটোফর্ম পেন ডিসঅর্ডার, এটা আমি প্রথমে বললাম যে পেশেন্ট আসবে, তার সারা শরীরে ব্যথা, কিন্তু সেই ব্যথার কোনো কারণ খুঁজে পাওয়া যায় নাই। সে দেখা যাচ্ছে আরও 10 জন ডাক্তারকে দেখিয়েছে, আরও 10 রকম ইনভেস্টিগেশন করেছে, 10 রকম ব্যথার ওষুধ খেয়েছে, কিন্তু তার ব্যথার কোনো কারণ খুঁজে পাওয়া যায় নাই। এক্ষেত্রে আমরা হচ্ছে পেশেন্টের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেব, অথবা মাল্টিডিসিপ্লিন পেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পেশেন্টকে রেফার করতে পারি।
এরপরে আরেকটা আছে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম নিয়ে। পেশেন্ট আমাদের কাছে আসবে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, যে পেশেন্ট কোনো ছোট একটা কাজ করছে বা রান্না করছে বা 100 মিটার হাঁটার পরেই পেশেন্টের ফ্যাটিক হয়ে যাচ্ছে, পেশেন্ট দুর্বলতা ফিল করছে, পেশেন্টের পরে কোনো কাজে কনসেন্ট্রেশন করতে পারছে না, পেশেন্টের রাতে ঘুম হচ্ছে না, এই টাইপের প্রবলেম নিয়ে আসবে। এখন এই প্রবলেমগুলো থেকে আমরা কিছু ভাইরাল প্রবলেম আমরা মনে করতে পারি যে ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে বা হেপাটাইটিস হতে পারে, বাট এটা আসলে সোমাটাইজেশন ডিসঅর্ডারের একটা পার্ট। তো এখানে এইগুলো হচ্ছে ডিপ্রেশন এবং অ্যাংজাইটির সাথে ওভারল্যাপ করবে এই পেনগুলো। এখানেও পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এটা হচ্ছে পেশেন্টকে ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করবো এই প্রবলেমগুলো। এরপরে আসবে হচ্ছে পেশেন্টের কনভার্সন ডিসঅর্ডার। রিসেন্টলি ঢাকা মেডিকেলে আমি কনভার্সন ডিসঅর্ডারের একটা পেশেন্ট পেয়েছি। সেটা হচ্ছে পেশেন্ট এসেছে আমাদের কাছে তার লেগ উইকনেস নিয়ে। পেশেন্ট এসেছে লেগ উইকনেস নিয়ে, তার এমআরআই করা হয়েছে, তার নার্ভ কন্ডাকশন স্টাডি করা হয়েছে বোথ লোয়ার লিম্বে, ডুপ্লেক্স স্টাডি করা হয়েছে লোয়ার লিম্বে, তার সবই নর্মাল। তারপরে আমরা নিউরোলজি থেকে স্যার আসলেন, স্যার দেখার পরে স্যার এটা ডায়াগনোসিস করলেন কনভার্সন ডিসঅর্ডার। তার আগে পেশেন্ট তার ফ্যামিলি মেম্বার নিয়ে বেশ কয়েকটা হাসপাতালে গিয়েছে। বেশ কয়েকটা হাসপাতালে যাওয়ার পরে পেশেন্টের ক্ষেত্রে সব রকম ইনভেস্টিগেশন করেছে, পেশেন্ট কয়েকজন ডাক্তারকে দেখিয়েছে, কয়েকজন প্রফেসর স্যারকে দেখিয়েছে, কিন্তু পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। এখন কনভার্সন ডিসঅর্ডার হচ্ছে পেশেন্টের মেইনলি এখানে উইকনেস থাকবে, প্যারালাইসিস থাকবে, পেশেন্টের সুডো সিজার থাকবে। পেশেন্ট এসে কমপ্লেন করবে সিজার, বাট এটা দেখা যাবে সুডো সিজার এটা। তো এখানে পেশেন্ট যদি আপনি হিস্ট্রি নেন, পেশেন্টের কোনো স্ট্রেস বা ট্রমার হিস্ট্রি থাকবে, অথবা পেশেন্টের ফ্যামিলিয়াল কোনো ইস্যু থাকবে, এই টাইপের হিস্ট্রি থাকবে। এবং এখানে কনভার্সন ডিসঅর্ডারের সাথে সোমাটোফর্ম পেইন ডিসঅর্ডার আলাদা করবো। সোমাটোফর্ম পেইন ডিসঅর্ডার ইউজুয়ালি কোনো নিউরোলজিক্যাল ফিচার থাকবে না, ইউজুয়ালি কোনো নিউরোলজিক্যাল ফিচার থাকে না এখানে। আর কনভার্সন ডিসঅর্ডারের পেশেন্ট আসবে লেগ উইকনেস, প্যারাস্থেশিয়া, প্যারালাইসিস, নার্ভনেস ইন দ্য লেগ, এই টাইপের সিমটমস নিয়ে আসবে। তো তাহলে আপনারা ডায়াগনোসিস করতে পারবেন কনভার্সন ডিসঅর্ডার। এরপরে আছে হাইপোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। হাইপোকন্ড্রিয়াল ডিসঅর্ডারটা কেমন? হাইপোকন্ড্রিয়াল ডিসঅর্ডার পেশেন্ট এসে আপনাকে বলবে যে তার বড় কোনো রোগ আছে। সাপোজ পেশেন্ট হাইপোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের পেশেন্ট বললো সে মনে করতেছে তার ক্যান্সার, অথবা তার এমন কোনো রোগ আছে যেটা ডাক্তাররা ধরতে পারছে না, এবং পেশেন্ট এটা নিয়ে অনেকগুলো হসপিটালে গিয়েছে, অনেক ইনভেস্টিগেশন করেছে। দেখা যাচ্ছে যে অনেক হসপিটালে যে পেশেন্ট বলতেছে যে তার এই রোগটা আছে, এটা আরেক ডাক্তার ডায়াগনোসিস করেছে, আসলে কিছুই না। তো এই টাইপের ডিসঅর্ডার হাইপোকন্ড্রিয়া এবং সোমাটিসেশন ডিসঅর্ডারে পেশেন্ট আসবে সিমটমস নিয়ে। আর হাইপোকন্ড্রিয়াল ডিসঅর্ডারে পেশেন্ট এসে বলবে তার একটা ডিজিজ আছে, পেশেন্ট বলে দেবে যে আমার ক্যান্সার বা আমার এই সমস্যাটা আছে, এটা ট্রিটমেন্ট লাগবে। তো এটা হচ্ছে হাইপোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। এখানেও ট্রিটমেন্ট দেবো আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এরপরে আরেকটা আছে বডি ডিসমরফিক ডিসঅর্ডার। এটা হচ্ছে বডি ডিসমরফিক ডিসঅর্ডার। বডি ডিসমরফিক ডিসঅর্ডারে সেটা হচ্ছে যে পেশেন্ট মনে করবে যে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে সুন্দর না, বা অঙ্গ প্রত্যঙ্গটা আর একটু ভালো হলে তার কাছে ভালো লাগতো। পেশেন্ট যেটা করবে, পেশেন্ট বিভিন্ন হসপিটালে যাবে, পেশেন্ট কসমেটিক সার্জারি করতে পারে, পেশেন্ট এসে বলবে যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গটা সুন্দর করার জন্য কি করা যায়। তো সেক্ষেত্রে পেশেন্টকে এখানে ট্রিটমেন্ট হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিডিপ্রেসেন্ট দিতে পারি আমরা পেশেন্টকে। তাহলে এটা হচ্ছে বডি ডিসমরফিক ডিসঅর্ডারের পেশেন্ট আসছে বলবে। আরেকটা ডিসঅর্ডার আমরা ডিসঅর্ডার রিলেটেড পাবো, সেটা হচ্ছে ম্যালিঙ্গারিং। ম্যালিঙ্গারিং হচ্ছে পেশেন্টের কোনো গেইন থাকবে, মানে পেশেন্ট এসে বলবে যে তার প্রতিদিন তার অনেক পেটে ব্যথা, তার প্রতিদিন না দিলে তার ব্যথা কমতেছে না, প্রতিদিন ইনজেকশন না দিলে তার ব্যথা কমবে না। তার মানে পেশেন্ট চাচ্ছে যে তাকে প্রতিদিন ইনজেকশন দেওয়া হোক, এটা হচ্ছে গেইন। দেখা যাচ্ছে পেশেন্ট এসে বলতেছে যে তাকে তার মাথা ব্যথা, অনেক বেশি মাথা ব্যথা, তাকে একটা সার্টিফিকেট দেওয়া হোক, সে কোম্পানি থেকে ছুটি নিবে, তার অফিস থেকে পেশেন্ট ছুটি নিবে মাথা ব্যথার জন্য, এই জন্য তাকে সার্টিফিকেট দেওয়া হোক। তো এটা হচ্ছে ফেক সিমটমস। এক কথায় পেশেন্ট ফেক সিমটমস নিয়ে আসবে,
এবং সেই সিমটমসের জন্য পেশেন্টকে কোনো গেইন থাকবে, এটা হচ্ছে ম্যালিঙ্গারিং বলা হয় এটাকে। এরপরে আমি নেক্সট একটা ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ইটিং ডিসঅর্ডার। ইটিং ডিসঅর্ডারের মধ্যে আমি আলোচনা করব অ্যানোরেক্সিয়া নার্ভোসা নিয়ে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পেশেন্ট ফিয়ার অফ ওয়েট গেইন। এক কথায় ফিয়ার অফ ওয়েট গেইন মানে পেশেন্ট কিছু খেতে চায় না, সেটা হচ্ছে তার ওজন বেড়ে যাবে এজন্য, এবং তার শরীর নষ্ট হয়ে যাবে এজন্য। অনেক মডেল বা অ্যাক্ট্রেসদের এই টাইপের ডিসঅর্ডার থাকে, সেটা হচ্ছে এই পেশেন্টরা অনেক লো ক্যালোরি ডায়েট নেয়, লো ক্যালোরি ডায়েট ফলো করে, এবং তাদের বডি ওয়েট অনেক কম থাকে। বডি ওয়েট অনেক কম থাকে, এটা হচ্ছে তার পেশেন্ট অনেক সময় ল্যাক্সেটিভ ইউজ করে। দেখা যাচ্ছে খাওয়ার পরে ল্যাক্সেটিভ খাচ্ছে, 6 চামচ অ্যাভোলা খেয়ে ফেললো, সেক্ষেত্রে হচ্ছে পেশেন্ট এইভাবে প্রেজেন্ট করতে পারে। এছাড়া এইসব পেশেন্টদের যেহেতু হিউজ ক্যালোরি ইনটেকে ডেফিসিট থাকে, সেহেতু পেশেন্টের ওয়েট লস থাকবে, ম্যালনিউট্রিশন থাকবে, এখানে কিছু এন্ডোক্রাইন ডিসঅর্ডার থাকবে, যেমন পেশেন্টের হাইপোগোনাডিজম থাকবে। এই পেশেন্টের হাইপোগোনাডিজম থেকে পেশেন্টের অ্যামেনোরিয়া হবে, অস্টিওপোরোসিস হতে পারে। পেশেন্টের হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, সিক ইউথাইরয়েড সিনড্রোম থাকতে পারে। এখানে পেশেন্ট কার্ডিয়াক অ্যানোমালির মধ্যে পেশেন্টের ব্রাডিকার্ডিয়া থাকবে, পেশেন্টের ব্লাড প্রেশার কম থাকবে, এবং কিউটি প্রোলঙ্গেশনের থাকতে পারে, ইসিজি করতে গেলে কিউটি প্রোলঙ্গেশন থাকতে পারে, এবং পেশেন্টের রিফিডিং সিনড্রোমের ফিচার থাকবে। এই পেশেন্টের যদি আমরা ল্যাক ফাইন্ডিংস করি, এখানে আমরা সব ইয়েগুলা লো পাবো, ডিক্রিজ পটাশিয়াম, ডিক্রিজ সোডিয়াম, ডিক্রিজ ম্যাগনেশিয়াম, এবং এখানে এবিজি যদি করি আমরা পেশেন্টের মেটাবলিক অ্যালকালোসিস পাবো। এখানে কিছু হরমোনাল ডিসঅর্ডার থাকবে পেশেন্টের, যেমন কর্টিসল বেশি থাকবে, গ্রোথ হরমোন, গ্লুকোজ এগুলো বেশি থাকবে। পেশেন্টের হাইপোথাইরয়েডিজম থাকবে, আমরা বলেছি এখানে লো T3 থাকবে। তাহলে এটা গেল পেশেন্টের অ্যানোরেক্সিয়া নার্ভোসা। আরেকটা ইটিং ডিসঅর্ডার, সেটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। আচ্ছা, এখানে অ্যানোরেক্সিয়া নার্ভোসার ট্রিটমেন্ট হচ্ছে মোস্ট কমন ট্রিটমেন্ট কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এছাড়া সিভিয়ার কেসে আমরা ওলানজাপিন ইউজ করতে পারি, ওলানজাপাইন। আর এরপরে হচ্ছে আরেকটি ইটিং ডিসঅর্ডার, সেটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা নিয়ে আলোচনা করব। বুলিমিয়া নার্ভোসা পেশেন্টের বিঞ্জ ইটিং থাকবে, তারপরে ভমিটিংয়ের টেন্ডেন্সি থাকবে, মানে পেশেন্ট অনেক খাওয়া দাওয়া করবে, বিঞ্জ ইটিং, অনেক খাওয়া দাওয়ার পরে এরপরে সে এটা কম্পেনসেশন করার জন্য সে বমির চেষ্টা করবে, এই জন্য যাতে তার ওয়েট লস হয়। তো এক্ষেত্রে পেশেন্টের বিএমআই নর্মাল থাকবে, বিএমআই নর্মাল অথবা এলিভেটেড থাকতে পারে। এখানে হচ্ছে পেশেন্টের রাসেল সাইন থাকবে। রাসেল সাইন হচ্ছে সে যখন মুখে আঙ্গুল দিয়ে বমি করবে, তো সেখানে ক্যালাস ফর্মেশন হবে ডরসাল অফ দ্য ফিঙ্গারে, তো এই জন্য এটাকে বলা হয় রাসেল সাইন। এখানে প্যারোটিড গ্ল্যান্ড হাইপারট্রফি হবে, প্যারোটিড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হবে। আর এখানে ভমিটিংয়ের জন্য পেশেন্টের অ্যামাইলেজ লেভেলটা বেশি থাকবে। এখানেও পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তাহলে অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসা আমি আপনাদেরকে পরে বইয়ে দেখাবো ডেভিডসনে, বাট এটা আপনারা যেটা দেখলেন সেটা জাস্ট সিনারিও দিয়ে আলাদা করতে হবে, কারণ সেটা পরীক্ষায় এখান থেকে সিনারিও আসে, ডেভিডসনে একটা বক্স আছে, ওই বক্স থেকেও এখান থেকে রেগুলার কোশ্চেন আসে, এসবিএ আকারে বা এমসিকিউ আকারে কোশ্চেন আসে। তো অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসা পড়ানোর পরে আমি কিছু অ্যান্টিসাইকোটিক্স ড্রাগস নিয়ে আলোচনা করব। আমি প্রথমে আসবো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স নিয়ে।
টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স ড্রাগস। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স ড্রাগস এটা কি করে, এটা D2 রিসেপ্টরকে ব্লক করে, ডোপামিন D2 রিসেপ্টরকে ব্লক করে। এখানে উদাহরণ হিসাবে আমরা দিতে পারি হাই পোটেন্সি ড্রাগ আছে, প্রোমানজিন, পারফেনাজিন, ক্লোরপ্রোমাজিন, এই ড্রাগগুলো আমরা ইউজ করতে পারি। আমি ডেভিডসনে দেখাবো আপনাদেরকে, তাও একটা এক্সাম্পল লিখে দিই। এখন এই ড্রাগগুলোর কী কী সাইড ইফেক্ট আছে? মোস্ট সাইড ইফেক্ট হচ্ছে এই ড্রাগগুলো এক্সট্রাপিরামিডাল সিমটমস করে। মোস্ট কমন সাইড ইফেক্ট হচ্ছে এক্সট্রাপিরামিডাল সিমটমস করে, যেহেতু এটা ডোপামিন D2 রিসেপ্টরকে ব্লক করে। এখানে কিছু অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট পাওয়া যায়, মানে ড্রাই মাউথ, কনস্টিপেশন, ব্লাড ভিশন এক্সেট্রা। এছাড়া এসব ড্রাগ কিউটি প্রলঙ্গেশন করতে পারে। এখানে হচ্ছে এই ড্রাগগুলোর এই সাইড ইফেক্টগুলা যেগুলো আমি বললাম, এগুলোর মধ্যে আলাদা করে আমি ডেভিডসনে আবার দেখাবো। আর কিছু এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স আছে, এটা বললাম টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স ড্রাগগুলা। এবার এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স, এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স এটা যেটা করে সেটা হচ্ছে ডোপামিন D2 রিসেপ্টর, 5-HT রিসেপ্টরটাও ব্লক করে, দুইটা রিসেপ্টরকে ব্লক করে। এটার অনেকগুলো উদাহরণ আছে বইয়ে, আমি দেখাবো। ক্লোজাপাইন, রিসপেরিডন, ওলানজাপাইন, কুইটাপাইন, এগুলো হচ্ছে মোটামুটি এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্সের এক্সাম্পল। এখানে এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্সগুলো ইউজুয়ালি যে মেইন সাইড ইফেক্ট, এটা এগুলো ওয়েট গেইন করে, ব্লাড সুগার বাড়ায়। এগুলোর এক্সট্রাপিরামিডাল সাইড ইফেক্ট বেশ কম, টিপিক্যাল এবং এটিপিক্যালের মধ্যে এগুলোর মধ্যে এক্সট্রাপিরামিডাল সাইড ইফেক্ট এগুলোর বেশ কম। এগুলোর মধ্যে ক্লোজাপাইন অ্যাগ্রানুলোসাইটোসিস করে, ক্লোজাপাইন যেটা এটা অ্যাগ্রানুলোসাইটোসিস করে। ক্লোজাপাইন অ্যাগ্রানুলোসাইটোসিস করে। আর ক্লোজাপাইন অ্যাগ্রানুলোসাইটোসিস করার জন্য এটা ফার্স্ট লাইন হিসাবে ইউজ করা হয় না, এটা ফার্স্ট লাইন হিসাবে ইউজ করা যায় না। কিন্তু ক্লোজাপাইন একটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা সুইসাইডের রিস্ক কমায়। এছাড়া কিছু এরপরে আমি টিপিক্যাল কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট নিয়ে আলোচনা করব। এর মধ্যে আছে SSRI। SSRI এর মধ্যে ফ্লোক্সেটিন, ওয়ার্ডে খুব র্যান্ডমলি ইউজ হয়, সার্টালিন, সিটালোপ্রাম। এটা সেরোটোনিন রিয়াক্টেক্টটা কমায়। এরপরে হচ্ছে সেরোটোনিন নরএপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিটর, SNRI। SNRI এক্সাম্পল হচ্ছে ভেনলাফাক্সিন, ডুলোক্সেটিন। পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হয়। এগুলো কি করে? এগুলো হচ্ছে সেরোটোনিন ইনহিবিট সেরোটোনিন
and norepinephrine reuptake. সেরোটোনিন এবং নরএপিনেফ্রিন রিঅ্যাক্টিভটা কমায়। এখানে হচ্ছে আরেকটা অ্যান্টিডিপ্রেসেন্ট হচ্ছে মাও ইনহিবিটর, মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর। এখানে এক্সাম্পল কি? এটা কি করে? এটা হচ্ছে এই নামের মধ্যে আছে, মোনোঅ্যামাইন অক্সিডেজকে ইনহিবিট করে। এটা ইনহিবিট করলে এটা প্রিভেন্ট ব্রেকডাউন অফ সেরোটোনিন, নরএপিনেফ্রিন অ্যান্ড ডোপামিন। তাহলে এগুলো হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্টগুলা। আমি এবার একটু বইয়ের যাই, বইয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আর কিছু ড্রাগসের সাইড ইফেক্ট হিসেবে বলা হয়, যেমন ট্রিপট্যানগুলো আছে। ট্রিপট্যানগুলা এগুলো এসএসআরআইয়ের সাথে ব্যবহার করতে না করা হয়, কারণ এটা হাইপারটেনসিভ টেন্ডেন্সিটা বাড়ায় দেয়, পেশেন্টের হাইপারটেনসিভ ইমার্জেন্সি হওয়ার রিস্কটা বাড়ায় যায়। এর মধ্যে প্যারোক্সিটিন, যেটা প্যারোক্সিটিনের ইনক্রিজ রিস্ক অফ ডিসকন্টিনিউশন সিনড্রোম সব থেকে বেশি। আর এমআইয়ের পেশেন্টের, একটা পেশেন্টের এমআই হয়েছে, তাকে সার্টালিন দিব আমরা। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের মধ্যে সব থেকে সেফ হচ্ছে লোফেপ্রামিন। আর ওভারডোজের ক্ষেত্রে সব থেকে ডেঞ্জারাস হচ্ছে ডোসুলেপিন। তাহলে আমি একটু এবার ডেভিডসনে আসি। ডেভিডসনে এগুলো ওভাবে গুছায় দেওয়া নেই, আমি ডেভিডসনে দেখাইলে আপনাদের জন্য কিছুটা ক্লিয়ার হবে। দেখেন, সোমাটোফর্ম ডিসঅর্ডার আমি আলোচনা করেছি। সোমাটোফর্ম ডিসঅর্ডারের মধ্যে সোমাটোফর্ম অটোনমিক ডিসফাংশন, পেইন ডিসঅর্ডার, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, এগুলো আমি সবগুলো আলোচনা করেছি। ডিসোসিয়েটিভ কনভার্সন ডিসঅর্ডার, সোমাটাইজেশন ডিসঅর্ডার সবগুলো আলোচনা করা হয়েছে আপনাদের। এগুলো আপনারা জাস্ট বই থেকে দেখবেন, বাট এগুলো পরীক্ষায় আসবে সিনারিও হিসাবে প্র্যাকটিস করতে হবে। 31.30 নাম্বার বক্স, এটাকে পরীক্ষা এখান থেকে এমসিকিউ এসেছে। কমন প্রেজেন্টেশন অফ ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, এটা হচ্ছে কি প্রেজেন্টেশন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে? গেট ডিস্টারবেন্স, লস অফ ফাংশন অফ দ্য লিম্বস, অ্যাফোনিয়া, নন এপিলেপটিক সিজার, সেন্সরি লস, ব্লাইন্ডনেস, এগুলো নিয়ে পেশেন্ট, কনভার্সন ডিসঅর্ডার পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। বডি ডিসমরফিক ডিসঅর্ডার আমি আলোচনা করেছি। বডি ডিসমরফিক ডিসঅর্ডার ট্রিটমেন্ট আপনাদের পার্ট 1 পরীক্ষা ইউজুয়ালি আসে না। ইটিং ডিসঅর্ডারের মধ্যে 31.32 নাম্বার বক্স, মেডিকেল কনসিকুয়েন্স অফ ইটিং ডিসঅর্ডার, এখানে আমি কিছু জিনিস আলোচনা করেছি। টিও ইনভার্সন, এসটি ডিপ্রেশন, প্রলং কিউটি ইনভার্ভের, অ্যারিথমিয়া, প্রোফাউন্ড সাইনাস ব্রাডিকার্ডিয়া, ভেন্টিকুলার টাকিকার্ডিয়া, হেমাটোলজিক্যালের মধ্যে অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া। এন্ডোক্রাইন কজ আমি আলোচনা করেছি, পিউবার্টাল ডিলে, গ্রোথ হরমোন, শর্ট স্ট্রাচার, অ্যামিনিউরিয়া, সিকিউ থাইরয়েড সিনড্রোম বলেছি, মেটাবলিক সিনড্রোম, ইউরেমিয়া, রেনাল ক্যালকুলি, অস্টিওপোরোসিস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হচ্ছে কনস্টিপেশন, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট, এটা বলেছি। এরপরে হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ইটিং ডিসঅর্ডার। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসা আমি ডিটেলস আলোচনা করেছি। এখান থেকে ইউজুয়ালি আপনাদের এমসিকিউ আকারে কোয়েশ্চেন থাকবে, এমসিকিউ আকারে আপনারা এটা প্র্যাকটিস করবেন। অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে দেখেন ওয়েট লস অ্যাটলিস্ট 15% অফ দ্য টোটাল বডি ওয়েট, মানে যদি বডি ওয়েটের 15% ওয়েট লস না হয় আমরা অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলতে পারবো না।
এখানে বিএমআই কত থাকবে 17.5 কম থাকতে হবে পেশেন্টের। এখানে পেশেন্ট হাই ক্যালোরি ফুড ইনটেক করবে না, বডি ইমেজ নিয়ে ডিস্টরশন থাকবে, অ্যামেনিউরিয়া থাকবে অ্যাটলিস্ট 3 মান্থ। আর বুলিমিয়া নার্ভাসতে বিঞ্জ ইটিংয়ের হিস্ট্রি থাকবে পেশেন্টের, লস অফ সেলফ কন্ট্রোল ওভার ইটিং ডিউরিং বিঞ্জ, সেলফ ইন্ডিউস ভমিটিং, পারগেশন অর ডায়েটিং আফটার বিঞ্জ, ওয়েট মেনটেনেন্স উইদাউট নর্মাল লিমিট। তাহলে এখানে পেশেন্টের ওয়েটটা নর্মাল থাকবে। তো তাহলে দেখেন এই ডিসঅর্ডারগুলো আলোচনা করা হয়েছে। আর এখানে যেমন ম্যালিঙ্গারিং আছে, হাইপোকন্ড্রিয়াসিস সোমাটিসিজম আছে, এই ডিসঅর্ডারগুলো আলোচনা করা হয়েছে আপনাদের। এছাড়া এর আগে রেভিশনের সাইকিয়াট্রি চ্যাপ্টারের প্রথম দিকে ড্রাগসের কিছু বক্স আছে, ওই বক্স যেমন 31.28 নাম্বার বক্স অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস, আমি ইন্ডিভিজুয়ালি ড্রাগস নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি মেকানিজম সহ। তো ড্রাগসের মেকানিজমগুলো ইউজুয়ালি পরীক্ষায় লাগবে না, তারপরে আমি আলোচনা করার চেষ্টা করেছি। স্পেসিফিকভাবে কিছু ড্রাগসের ইফেক্ট, সাইড ইফেক্ট নিয়ে আলোচনা করেছি, ওগুলো আপনারা দেখবেন আশা করি। এছাড়া বাকি জিনিসগুলো লং ক্লাসে ডিটেলস আলোচনা করা হয়েছে। আপাতত এই 30 মিনিটস ক্লাসের জন্য এই বক্সগুলো বা এই টপিকসগুলো আপনাদের পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। 31.26 নাম্বার বক্স অ্যান্টি সাইকোটিক্স ড্রাগস, এটা আপনারা দেখবেন। আমি কিছু ড্রাগসের নাম বলেছি, বাকিগুলো আপনারা পড়বেন। অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টি সাইকোটিক্স ড্রাগস, এখান থেকে রেগুলার পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো মিস করা যাবে না, এটা আপনাদের দেখতে হবে। তো এই টাইপের যেগুলো বলেছি আমি, আশা করা যায় ওগুলো থেকে পড়লে আপনাদের পরীক্ষায় কোশ্চেন কমন পাবেন। আর 30 মিনিটস আজকের ক্লাস এখানেই শেষ। শুভরাত্রি।